আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও। এবং আমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছি সবাই একটু চেষ্টা করি লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর কি। ওকে, সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আর সবাই একটু চেষ্টা করি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেওয়ার এবং একটু লাইভটা শেয়ার করে দেওয়ার। সবাই একটু চেষ্টা করি। সো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে এবং তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রিপারেশন কেমন চলতেছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি সবাই যুক্ত হওয়ার জন্য। এই তো কারেন্ট টাইম দেওয়া আছে না, কালকে সকালে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হবে। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, জানতে পারবা খুব শীঘ্রই শুরু হবে আর কি। কালকে একটা মিটিং আছে, ইনশাল্লাহ এরপরে জানতে পারবা। সো সবাই দ্রুত যুক্ত হয়ে গেছো। আর 10 সেকেন্ডের মতো অপেক্ষা করব, তারপরে শুরু করে দিচ্ছি।
আফরিন আক্তার তোমা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো চলো আমরা শুরু করি। আজকে আমরা মেইনলি অনুশীলনী কোশ্চেন সলভ করব, যেটা আসলে সকল ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি মেডিকেলের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করা। আজকে মেইনলি আমরা গুণগত রসায়নের অনুশীলনী এমসিকিউ সলভ করব। তো সবাই একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকলে আশা করি এমসিকিউ নিয়ে তোমাদের ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, সো আমরা আর দেরি করব না, এখনই আমরা শুরু করব। ওকে, সো আর চলো শুরু করি। তো দেখো ফার্স্টে আমাদের যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কি এমসিকিউ, সেটা হচ্ছে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কি হয় বলো তো? আলফা কণার ভর ইলেকট্রনের কণার ভরের চেয়ে 1 নম্বর অপশনে আছে বেশি, 2 নম্বর অপশনে আছে অনেক বেশি, 3 নম্বর অপশনে আছে কম, আর 4 নম্বর অপশনে আছে কি সমান। সো সবাই এই কোশ্চেনের आंसर দ্রুত দিয়ে দাও তো, যে 1 নম্বর কোশ্চেনের आंसर কোনটা হবে, একের आंसर কোনটা হবে, একটু সবাই কমেন্ট করে জানাও তো যে 1 নম্বর কোশ্চেনের आंसरটা কোনটা হবে। 1 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা সবাই একটু কমেন্ট করে জানাও দ্রুত। দেখি এখনো আসে নাই অ্যান্সার। হুম, তোমাদের অ্যান্সার এখন আসে নাই কারো, দ্রুত অ্যান্সার দিয়ে দাও। 1 নাম্বার কোশ্চেন, সহজ কোশ্চেন, খুব একটা কঠিন না। যে আলফা কণার ভর ইলেকট্রন কণার ভরের চেয়ে কি হবে? তাজ খান বলছে 3। 3 মানে কি? এখানে তো এ বি সি ডি অপশনাল, হয়তো বোঝা যাচ্ছে না, এ বি সি ডি আর কি। ওকে, সো সবাই একটু কমেন্টে অ্যান্সারটা জানাও দ্রুত। একের অ্যান্সার দ্রুত জানাও, দ্রুত দ্রুত। ছোট, আরিফুদ্দিন ভান বলছে ছোট, তাজ খান বলছে সি। ওকে, আচ্ছা, বাকিরাও জানাও। নওশিন সুলতানা মাত্র জয়েন করছে, বলছে আসসালামু আলাইকুম। শেখ আমিন বলছে বি, একের বি। আচ্ছা, ওকে, বাকিরাও জানাও দ্রুত। তোমরা কমেন্ট করো, তারপর আমি অ্যান্সার দেবো। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের দেওয়া উচিত। আহ, হ্যাঁ, তো দেখো আমাদের বলা হয়েছে আলফা কণার ভর, ঠিক আছে? তোমাদের অ্যান্সার দিতে থাকো। দেখো আলফা কণার ভর বলা হয়েছে ইলেকট্রনের ভরের চেয়ে কি হবে। সো আলফা কণার ভর কত ভাইয়া? 4, ঠিক আছে? আলফা কণার ভর কত? 4। আর ইলেকট্রন কণার ভর কত? ইলেকট্রনের ভর তো ভাই ওই যে 9.1 × 10⁻28 কি গ্রাম, বা হচ্ছে -31 কি কেজি। সো এইটা দেখো মাইনাসের ঘরে আছে। আর আলফা কণার ভর কত? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলে আমরা আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম। সো হিলিয়ামের ভরও যা, আলফা কণার ভরও কিন্তু তাই, তাই না? সো আমাদের দেখো আলফা কণার ভর কোনটা? 4, ঠিক আছে? তো 4 যদি হয়, আচ্ছা সুমাই ইসলাম বলছে ওকে। সুমাই ইসলাম তুমি আজকে ক্লাসে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা, তারপর দেখি তোমার পড়ার স্পিড কিভাবে কমে। সো আমি তোমার অ্যান্সারগুলো দেখবো, তুমি যে কোশ্চেনের কমেন্টে অ্যান্সারগুলো দিবা, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিবা, তাহলে বুঝবো যে আসলে পড়ার স্পিড কমার পিছনে কার ঘাটতিটা। ওকে, সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা। তারপর দেখো আলফা কণার ভর, আলফা কণার ভর কত তাহলে? 4। ওকে, হিলিয়াম কণার ভরও যা, আলফা কণার ভরও তা। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে হবে অনেক বেশি। একের অ্যান্সার হবে বি নাম্বারটা, ঠিক আছে? সো একের অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। তো আসলে আমরা পড়াশোনায় ফোকাস দিই, খালি এই অভিযোগ এই অভিযোগ পড়াশোনা কমে যাচ্ছে সেটা না, যেটা পড়াচ্ছি সেটাকে ভালো মতো অ্যান্সার দাও, সেটা আসলে কতটুকু পারো এটা আসলে গুরুত্বপূর্ণ। সো 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার বি হবে। এরপর আসি 2 নাম্বার কোশ্চেন এবং 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনীয় স্তরগুলা কি বলা হয়েছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনীয় স্তরগুলোর মধ্যে কোনটি ফোটন শোষণ করে কিন্তু ফোটন বিকিরণ করে না? 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার পরে সবাই দাও। 2 নাম্বার ক্লিয়ার কেন দেখা যাবে না? একেবারে ক্লিয়ারই তো দেখা যাচ্ছে আমার এখান থেকে। বেশি এর জন্য কনফিউজ ছিলাম। ওকে, এরপর আসলে 2 নাম্বার কি বলা হয়েছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরগুলোর মধ্যে কোনটি ফোটন শোষণ করে কিন্তু ফোটন বিকিরণ করে না? এরপরে কোশ্চেন অ্যান্সার দাও।
2 নাম্বার কোশ্চেন आंसर দাও সবাই, 2 নাম্বার। আচ্ছা দেখো, বলা হয়েছে শোষণ করে কিন্তু বিকিরণ করে না, এটার आंसर কোনটা হবে? 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। সো দেখো, শোষণ এবং বিকিরণের যে টপিকটা, এটা আমরা কিভাবে মনে রাখবো? তো দেখো, একটা আছে কি ইলেকট্রন শোষণ, আর একটা কি আছে ইলেকট্রন বিকিরণ। মানে ইলেকট্রন কখন শক্তি শোষণ করে, ইলেকট্রন কখন শক্তি বিকিরণ করে। তো এটা কিভাবে মনে রাখবা? যখন মনে রাখবা নিম্ন থেকে উচ্চর দিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ তোমার, এটা তো অনুশীলনী কোশ্চেন, এটার আবার পিডিএফ কেন লাগবে? অনুশীলনী কোশ্চেনে পিডিএফ লাগে নাকি? অনুশীলনী কোশ্চেন তোমার বই আছে। আচ্ছা, সো দেখো, যেটা বললাম যে ইলেকট্রনের কখন শক্তি শোষণ করে, ইলেকট্রন কখন শক্তি বিকিরণ করে, যখন মনে রাখবে ভাই নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির অরবিটালে যায়, যখন ভাই নিম্ন শক্তির ইলেকট্রন হচ্ছে কখন শক্তি শোষণ করে, মনে রাখবা যে ও এখন দোতলায় আছে, এখন যাবে মনে করো 5 তলায়, তো ওর কি শক্তি শোষণ দরকার নাকি শক্তির বিকিরণ দরকার? অবশ্যই যখন মনে করো আমি 5 তলায় যাচ্ছি, আমার শক্তি কি লাগবে? বেশি লাগবে, তাই না? তো যখন ও নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে যাবে, তখন হচ্ছে আমাদের কি হবে? তখন হচ্ছে আমাদের শক্তি শোষণ ঘটবে, ঠিক আছে? যখন কি নিম্ন থেকে উচ্চ, মনে করো 2 থেকে 5 এ যাচ্ছে, তখন কি করবে? আমাদের শক্তি দরকার। আর শক্তি বিকিরণ করবে কখন? যখন মনে রাখবা 5 তলা থেকে আমি 2 তলা আসতেছি, আমাদের শক্তি কম দরকার। সো যখন উচ্চ থেকে নিম্নর দিকে আসবে, তখন কি করবে? আমাদের শক্তির বিকিরণ ঘটবে আর কি। সো বলা হইছে কোথায় ফোটন শোষণ করে কিন্তু ফোটন বিকিরণ করে না। তো দেখো 1s কি একেবারে সবার কাছে গেছে, 1s এর নিচে কি আর কেউ আছে? নাই কিন্তু। সো 1s কিন্তু সবসময় কি করবে? শক্তি শোষণ করবে, ওর কিন্তু বিকিরণ করার কি নাই? কোনো সুযোগ নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে এ নাম্বারটা, ওকে, 1s। 3 নাম্বার কোশ্চেনটা আসি, 3 এর অ্যান্সার দাও। শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস বা কোবাল্ট কাঁচ কোন আলো শোষণ করে? কোবাল্ট কাঁচ কোন আলো শোষণ করে? এরপর সবাই 3 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 3 নাম্বার কোশ্চেন আনসার দাও। কোবাল্ট ব্লু গ্লাস, ওকে। ও, এখন আনসার আসে নাই, দ্রুত আনসার দাও। ওকে, 3 এর আনসার বি, 3 এর আনসার বি। আচ্ছা দেখো, তো ভাইয়া দেখো, মনে রাখবা যে দুইটা কোনো মানে কোবাল্ট ব্লু গ্লাসে কু না, ঠিক আছে? কপার আর সোডিয়াম, কপার আর সোডিয়াম কি দেয় না? কোনো বর্ণ দেয় না। একটা হচ্ছে কপার আর একটা কি বলতো? সোডিয়াম। এই দুইটা কি করে? কোনো বর্ণ দেয় না। এখন ভাই সোডিয়ামের কালার কি, বা এই দুইটা কালার কি হয়? শোষিত হয়ে যায়, এই জন্যই তো এটা কি হয় তোমার কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না। একটা হচ্ছে কপার আর একটা কি? সোডিয়াম। কপার আর একটা কি? সোডিয়াম। সোডিয়ামটা কি? সোনালী হলুদ। তো সোডিয়াম যেহেতু কি করে না? কোনো বর্ণ দেয় না, কু না, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, কপার আর কে? সোডিয়াম। এই দুইটা কি করে না? কোনো বর্ণ দেয় না। একটা হচ্ছে কপার আর একটা কে? সোডিয়াম। এরা হচ্ছে কি? বর্ণহীন। কোবাল্ট ব্লু গ্লাস এরা হচ্ছে কি? বর্ণহীন। সো আমরা কিন্তু জানি যে সোডিয়াম আমাদের কি কালার দেয়, ঠিক আছে? সোডিয়াম আমাদের কি কালার দিছিল? সোডিয়াম আমাদের সোনালী হলুদ কালার দিছিল, তাই না? সোডিয়াম সোনালী হলুদ কালার দিছিল। তার মানে সোনালী হলুদ কালারটা যেহেতু আমাদের কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে কোন আলো শোষণ হচ্ছে? সোনালী হলুদ কালারটা কিন্তু আমাদের কি হচ্ছে বলতো? শোষিত হচ্ছে। তাহলে 3 এর অ্যান্সার কোনটা হবে? 3 এর অ্যান্সার হবে বি নাম্বারটা। 3 এর অ্যান্সার হবে বি নাম্বার, ওকে। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? এবং 5 নাম্বার বলা হয়েছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? সো 4 এবং 5, ওকে। 4 এবং 5 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। হ্যাঁ, 4 এবং 5 নাম্বার কোশ্চেনের आंसर তোমরা দ্রুত দিয়ে দাও, 4 এবং 5। কুনাফ আর্জুনা সিং কমেন্ট করছে, লাকি আফরোজ কমেন্ট করছে, মেহেরুন্নেসা কমেন্ট করছে, নওশিন সুলতানা, ইমন, জিহাদ, ওকে।
সবাই 5 নাম্বার কোশ্চেনটা आंसर দিয়ে দাও। 5। আচ্ছা 5 আর 4, ও 4 এর একজন বলছো বি আর একজন বলছো ডি। ওকে 4 এর বি কোশ্চেন आंसर আসছে, 4 এর ডি आंसर আসছে। আচ্ছা 4 এর বি আসছে। ওকে 4 এর বি আসতেছে বেশি आंसर। 4 এর বি 5 এর বি, অনেকে ডাবল ডাবল করে आंसर দিচ্ছ। ওকে আচ্ছা মুশফিক সাহেব বলছে 5 এর বি। দ্রুত জানো, দ্রুত দ্রুত। আচ্ছা 4 এর বি 5 এর বি। আচ্ছা দেখি আমরা এবার দেখো ফার্স্ট অফ অল বাই 3p, তো আমরা জানি যে n এর মান কি হয় 3p যেহেতু দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে n এর মান কত হবে 3 হবে। সো অপশনে 3 আছে, কোনটা কোনটা, অপশন সি বাদে বাকি সবগুলাতেই কিন্তু 3 আছে আর কি। ওকে আচ্ছা এরপর আসি ভাইয়া l এর মান। সো এখন দেখো 3p আমরা জানি যে l এর মান যদি কি হয়, l এর মানগুলো যদি আমরা একটু লিখি 0 1 2 3। সো এখন আমরা আসি যে l এর মান যদি 0 হয় তাহলে কি হয় s, 1 হইলে কি হয় p, 2 হইলে কি হয় d, আর 3 হইলে কি হয় বলো তো f, s p d f। ওকে সো এখানে তোমাকে দেওয়াই আছে p দেওয়া আছে, সো p এর ক্ষেত্রে কি হবে 1 হবে, বুঝাই যাচ্ছে যে l এর মান 1 আছে কোনটায়। সো l এর মান কিন্তু 1 আছে অপশন b তে, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে b। এটা কি কঠিন ছিল, সহজে ছিল কিন্তু। ওকে আচ্ছা 5 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পদার্থ ব্যবহার করা হয়। তো আমরা জানি কি পদার্থ ইউজ করা বলতো, জিঙ্ক সালফাইড। কি জিঙ্ক সালফাইডের পর্দা ইউজ করা হয়। আচ্ছা এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। ঠিক আছে 6 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, আচ্ছা জিঙ্ক সালফাইড কি পর্দা বলতো, এটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। ঠিক আছে জিঙ্ক সালফাইড কি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, অনুপ্রভা। ওকে আচ্ছা এরপর আসি আমরা নেক্সট কোশ্চেনে, আমাদের 6 নাম্বার কোশ্চেন 6। আচ্ছা 6 নাম্বারটাকে অ্যানসার দাও। 6 নাম্বারটা কি বলা হয়েছে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটি, সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের পরিসর। সো সবাই এই কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও। এরপর 6 নাম্বার কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও 6। এইটা যদি হয়ে থাকে তারপরে সবাই 6 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। হ্যাঁ মেরুন স্পোর্টস আপনার নাম বলেন না কেন, ওকে ভাই বলতেছি আর কি। এবার অ্যানসার দিয়ে দাও, তোমার কমেন্ট হয়তো একটু লেটে আসছে, সো এই জন্য বলা হয় নাই, আবার নেক্সট টাইম বলবো, সমস্যা নেই। আচ্ছা লাক আফরোজ বলছে জিঙ্ক সালফেট। ওকে আমরা 6 নাম্বার কোশ্চেন অ্যানসার দেখতে যাচ্ছি। 6 নাম্বার কোশ্চেন অ্যানসার দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ আপু জানানো তো ওয়ে আছে অনেক, কিন্তু এই এখন তো ক্লাস চলতেছে, ক্লাসে তো আসলে জানানোর কিছু না, তুমি ইনবক্সে নক দিবা বা পেজে মেসেজ দিবা বা হোয়াটসঅ্যাপ করবা, ওইটা আসলে জানানো। ক্লাসের মাঝখানে তো আসলে প্রবলেম সলভ না, সো ওইটা তুমি মডারেটরকে যাবা, মডারেটরই কমেন্ট ডিলিট করে দিছে, সমস্যা নাই, তুমি আবার নক দিবা, তোমার রিপ্লাই দিয়ে দিবে আর কি। ওকে সমস্যা নাই। সো এখন এটা বাদ দাও, এখন ক্লাসে মনোযোগ দাও, এখন আসলে ক্লাসে অনেক কোশ্চেন সলভ করতে হবে। সো ক্লাসে যদি এইগুলাই অ্যান্সার দিতে থাকি তাহলে আজকে আর ক্লাস শেষ হবে না। তোমার কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই জানাবা আর কি। ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবা। ওকে সো আসি আমরা দ্রুত। আচ্ছা দেখো বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের পরিসর, এখানে আছে ইউভি, এক্স রে, অবলোহিত। দেখো ইউভি সবচেয়ে ছোট কিন্তু এক্স রে, মানে এখানে যেগুলো আছে এক্স রে, তার চেয়ে বড় কে ইউভি, তারপরে কে তোমার হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান যেহেতু নাই তাহলে তারপরে কি আছে আইআর, আইআর এর থেকে বড় কে টেলিভিশন বা বেতার তরঙ্গ যেটা আছে সেইটা আর কি। তাহলে এই জন্য 6 আনসার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। এই রেঞ্জটা আমরা একটু পর পড়বো, রেঞ্জটা আমাদের মুখস্থ করতে হবে। 7 নাম্বার যেটা বলছে, নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক, কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। সবাই একটু 7 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও তো, যে ডি ইলেকট্রন। ঠিক আছে সো দেখো ফার্স্ট অফ অল আমাদের বলা হয়েছে যে ডি ইলেকট্রনের জন্য কোনটা সঠিক, সো ডি এস পি ডি এফ। সো ফার্স্ট অফ অল এস তোমার হচ্ছে পি ডি
এখানে তোমাকে মান যেগুলো দেওয়া আছে আমরা যদি ডি বলি, আমি যদি লিখি এল ইকুয়াল টু কত এস পি ডি এফ, সো মান কত হবে, এল এর 0 হবে, এস এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে 1 হবে, ডি এর ক্ষেত্রে 2 হবে, এফ এর ক্ষেত্রে কত হবে 3 হবে আর কি। ওকে, সো আমরা এখানে আসি ডি বলছে, তাহলে ডি এর ক্ষেত্রে আমাদের এল এর মান কত হবে 2 হবে। সো আমি এখানে খুঁজি যে 2 কোনটায় কোনটা আছে। সো ফার্স্ট অফ অল এ আর সি তে কিন্তু 2 নাই, আছে কোনটায় কোনটায়, বি তে আছে আর ডি তে আছে। ওকে, সো বি তে আর ডি তে যদি থাকে, যদি বি তে আর ডি তে থাকে তাহলে কি হবে বলো, যদি বি তে আর ডি তে থাকে আমরা বুঝতে পারতেছি যে অপশন এ আর সি আগে দিয়েই বাদ। এখন অপশন হইতে পারে কোনটা, যেহেতু ডি বলছে অপশন বি হইতে পারে আর নইলে অপশন ডি হইতে পারে। সো বি আর ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই বি তে স্পিন সংখ্যা কিন্তু 0 দেওয়া, স্পিন সংখ্যা কখনো 0 হইতে পারে, কখনো কিন্তু স্পিন সংখ্যা 0 হইতে পারে না। কি হইতে পারে, আমরা পড়ছি যে প্লাস হাফ হবে নাইলে মাইনাস হাফ হবে, মানে ক্লকওয়াইজ নাইলে অ্যান্টি ক্লকওয়াইজ। সো সেই হিসেবে আমাদের কোনটা রাইট হবে, অ্যানসার হবে ভাই ডি নাম্বারটা, অ্যানসার হবে কোনটা, ডি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে হ্যাঁ সবাই ডি অ্যানসার দিছো, হ্যাঁ ডি অ্যানসার দিছো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই, আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। 8 নাম্বার বলা হয়েছে যে আইসোটোপে নিউট্রন সংখ্যা কত, আইসোটোপে নিউট্রন সংখ্যাটা কত, এটা একটু কমেন্ট করে জানাও, আইসোটোপে নিউট্রন সংখ্যাটা কত বলো। এরপর আইসোটোপে নিউট্রন সংখ্যাটা কত, 8 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও, 8 এবং 9 একসাথে দিয়ে দাও, আমি তাহলে উঁচু করে দিচ্ছি। ওকে, 8 এবং 9। হ্যাঁ মানবিক ক্লাস হয় না, খুব শীঘ্রই মানবিক এবং তোমার যে ফিজিক্স ম্যাথের যে ক্লাসটা আছে ইনশাআল্লাহ আগামীকালের মানে কিছু খুব শীঘ্রই জানতে পারবা। আগামীকাল একটা মিটিং আছে, মিটিং এর পর ইনশাআল্লাহ জানতে পারবা আর কি। ওকে, আচ্ছা সো মানবিকের ক্লাস শুরু হবে, সমস্যা নেই। মানবিক বলতে আর কি বিভাগ পরিবর্তন ইনশাআল্লাহ শুরু হবে। আচ্ছা দেখো, সো এখানে বলা হয়েছে আইসো, কি বলা হয়েছে বলো তো, আইসোটোপে নিউট্রন সংখ্যা কত। এখন আইসোটোপে নিউট্রন সংখ্যা বলা হয়েছে, তো নিউট্রন সংখ্যা কিভাবে বের করে ভাইয়া, নিউট্রন সংখ্যা বের করে কি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল টু কি নিউট্রন সংখ্যা। সো কত হবে নিউট্রন সংখ্যা, 15 মাইনাস 7 মানে কত 8। সহজ জিনিস, এটা হাজারি স্যারের বইয়ের এমসিকিউ। ওকে, সহজ কিন্তু। এরপর আসবে 9 নাম্বার, জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতি ব্যবহার করবে। এটা কিন্তু আমরা সবাই জানি যে জাল টাকা শনাক্তকরণে কি ইউজ করা হয়, ইউভি রশ্মি ইউজ করা হয়। কি ইউজ করা হয়, ইউভি রশ্মি ইউজ করা হয় জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে। আচ্ছা এরপর আসি বোর পরমাণু মডেলে কি বলা হয়েছে, বোর পরমাণু মডেলে একটা ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন তৈরি করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। 10 নম্বর কোশ্চেন। আর 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে বোর ব্যাসার্ধের মান কত। এটা আমার সময় মেডিকেল আসার কোশ্চেন, ঠিক আছে, বোর ব্যাসার্ধের মান কত। সো দুইটা কোশ্চেন आंसर সবাই দ্রুত দিয়ে দাও তো, 10 এবং 11, 10 এবং 11 নম্বর কোশ্চেনের आंसर সবাই একটু দ্রুত দিয়ে দাও, 10 এবং 11। ওকে, 10 এবং 11 নম্বর কোশ্চেনের आंसर সবাই দ্রুত দিয়ে দাও। আচ্ছা 9 এর এ বলছে লাকি আফরোজ, মেহেরুনেসা বলছে 8 এর বি, 9 এর এ। ওকে, দশের সি, ইমন বলছে 10 এর সি। আচ্ছা তুমি অ্যানসার দিতে চাইছো, সবাই দিয়ে দিছে, তাই দাও নাই। সো তোমার তাতে কি হইছে, তুমি তোমার অ্যানসার দিবা, সবাই দিয়ে দিলে কি সবাই রাত্রে বেলা খেলে তুমি কি খাবা না, সবাই তো খেতে হবে তাই না। সো সবাই অ্যানসার দিলে তুমিও দিবা, সমস্যা নাই তো। ওকে, আচ্ছা আসো দেখি, এখানে আমাদের বলা হয়েছে 4টা শক্তি স্তর। হ্যাঁ মনে রাখবা যেই কয়টা শক্তি স্তর সেই কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, এটা সিম্পল কি, যেই কয়টা শক্তি স্তর সেই কয়টা কি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে চতুর্থ শক্তি স্তর, তার মানে 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, মানে পরিধির সমান। ওকে, আচ্ছা বোর ব্যাসার্ধের মান কত। সো ভাই বোর ব্যাসার্ধের মান কত, সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে বোর ব্যাসের মান কত। সো বোর ব্যাসের মান হচ্ছে ভাই মনে রাখবা 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটাকে কি বলা হয় বোর ব্যাস। এখন 1 অ্যাংস্ট্রম মানে ভাই আবার কত মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে। 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10 মিটার, এটা কি হলো বোর ব্যাস হইলো আর কি। এখন দেখো ভাই ব্যাসকে যদি ব্যাসার্ধতে নিতে হয়, এখন আমরা ব্যাসার্ধকে নিতে গেলে কি করতে হয়, 2 দ্বারা ভাগ করতে হয়। সো আছে কত ভাই 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার -10 মিটার, এটা হচ্ছে কি ব্যাস। ওকে, এটা হচ্ছে কি ব্যাস। এখন এটা থেকে আমরা কিসে যাব, ব্যাসার্ধে যাব। এখন 10 টু দি পাওয়ার -10 মিটারকে আবার কি লেখা যায়, 1 * 10 টু দি পাওয়ার -10 মিটার।
সো যখন ব্যাসার্ধ করব 2 দিয়ে যে ভাগ হবে, অনেকে কি করে এই 10 টু দি পাওয়ার মাইনাস 10 কে 2 দ্বারা ভাগ করে 10 টু দি পাওয়ার মাইনাস 5 লেখে। ভাগ কিন্তু এভাবে হয় না। ভাগ কিভাবে হয়, এই 1 কে 2 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে? এই 1 কে 2 দ্বারা ভাগ করলে কি পাও তুমি? 0.5 পাও। 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, 0.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটা হচ্ছে কি হলো আমাদের ব্যাসার্ধ হইলো। এখন না তুমি যদি দশমিকের ক্ষেত্রে দশমিকটা যদি এক ঘর ডানে নাও, দশমিকটা যদি এক ঘর ডানে নাও তাহলে কি হবে? 5 পয়েন্ট হয়ে যাবে। সো ডানে নিছো তার মানে কি এক ঘর ডান নিছো, তার মানে এই পাশেও এক ঘর বেড়ে যাবে আর কি। সো কি হয়ে যাবে? 5.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, যেহেতু এক ঘর বেড়ে যাবে মানে -11 মানে আরো ছোট হওয়া, বাট সংখ্যার মানটা কি হচ্ছে? বাড়তেছে, মানে 10 থেকে 11 হয়ে যাবে আর কি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মেইনলি মান 5.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। ওকে, আচ্ছা আজকে আসলে নেটের অনেক প্রবলেম করতেছে আর কি। সো 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, আচ্ছা বাকিদেরও কি বাড়তেছে? আচ্ছা 5.292 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। আচ্ছা এরপর আমরা আসি 12 নাম্বার কোশ্চেনে, নিচের কোন জোড়াটি আইসোবার? 12 এবং 13 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো। নিচের কোন জোড়াটি আইসোবার? 12 এবং 13 নাম্বার কোশ্চেনের आंसरটা সবাই দ্রুত দিয়ে দাও। 12 এবং 13, 12 এবং 13 নাম্বার কোশ্চেনের आंसरটা সবাই দ্রুত দিয়ে দাও। 12 এবং 13, 12 এবং 13। আচ্ছা আচ্ছা দেখো 12 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোন জোড়াটি আইসোবার? ঠিক আছে, কোন জোড়াটি আইসোবার? এখন ভাইয়া আইসোটোপের শেষে প ছিল, পতে প্রোটন সংখ্যা সমান। আইসোটোনের শেষে ন ছিল, নতে নিউট্রন সংখ্যা সমান। এখন আইসোবার কি হবে? ঠিক আছে, আইসোবার কি হবে? আইসোবার মানে কি? ভার। বার মানে কি ভাইয়া? ভার। বার মানে কি? ভার। তাহলে আইসোবার কি হবে ভাইয়া? আইসোবার মানে কি বলতো? ভার। মানে যার ভর সংখ্যা সমান তাকে আমরা কি বলবো? আইসোবার। ঠিক আছে, ভর সংখ্যা সমান হলে সেটাকে আমরা কি বলবো? আইসোবার। ঠিক আছে, ভর সংখ্যা সমান হলে সেটাকে কি বলা হবে? আইসোবার। ওকে, আচ্ছা প্রশ্ন দেখা যাচ্ছে না? প্রশ্ন দেখা যাচ্ছে তো কথা, আমি তো সরে গেছি। আচ্ছা তাহলে ভর সংখ্যা সমান কোনটায়? দেখো ভর সংখ্যা কোনটায় সমান, দেখো এইটাও ভর সংখ্যা সমান আছে, এইটাও ভর সংখ্যা সমান আছে। তাহলে এবার তোমরাই অ্যান্সার দাও যে 12 অ্যান্সার কোনটা হবে। 12 অ্যান্সার এ বলছো, এ বলছো, এ বলছো। ওকে দেখো 12 অ্যান্সার আমাদের কোনটা রাইট হয়? দেখো এখানে তোমার এই এও এতে কত দেওয়া আছে? আইসোবার মানে ভর সংখ্যা, এটাও 14 14 দেওয়া আছে, এটাও কত দেওয়া আছে? ও সরি, এটা তো 16 দেওয়া আছে না, এটা তো সমান না। আচ্ছা সরি। সো দেখো একটাই কিন্তু মাত্র আমাদের অপশনে কি আছে? সঠিক দেওয়া আছে। কোনটা দেওয়া আছে? অপশন এটা দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে আগে বছরটা অ্যাডমিশনের কোশ্চেন আসছিল, দুইটারই ভর সংখ্যা সমান ছিল, বাট দেখা গেছে যে ওই অ্যান্সার একটা হবে না, কারণ হচ্ছে এটা প্রোটন সংখ্যা আলাদা দেওয়া ছিল। যেমন কপারের দেওয়া ছিল 30, কপারটা হবে 29, আর জিঙ্কেরটা কত? 30, জিঙ্কেরটা দেওয়া ছিল হচ্ছে 29 আর কি। সো তোমাকে এট দ্য সেম টাইম প্রোটন সংখ্যাটাও দেখতে হবে আর কি, যে মৌলটা আসলে ঠিক আছে নাকি, নাহলে কিন্তু ওইটাও অ্যান্সার হবে না। সো এরকম কোশ্চেনও আসতে পারে। সো আমি আসলাম ওই রকম টাইপের হয়তো, বাট না, এটা সহজেই দিছে, দুইটারই ভর সংখ্যা সমান দিয়ে দিছে। এরপর বলা হয়েছে ভাই কোন জোড়াটি আইসোটোন? সো আইসোটোনের ক্ষেত্রে কি হয় ভাই? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো দেখো তুমি যদি এখানে বিয়োগ দাও কোনটা সমান পাও? এখানে ভাই 14 থেকে 6 বাদ দাও 8 পাও, 16 থেকে 8 বাদ দাও কত পাও? 8 পাও। দুইটাই কি পাচ্ছ? 8 পাচ্ছ। সো এক্ষেত্রে দেখো তো আর কোথাও কি এরকম সেম হচ্ছে? বিয়োগ করলে কিন্তু আর কোথাও কিন্তু এরকম সেম তুমি রেজাল্ট পাচ্ছ না। তাহলে 13 এর অ্যান্সার কোনটা হবে? 13 এর অ্যান্সার হবে ভাই সি নাম্বারটা। ওকে, হ্যাঁ 13 অ্যান্সার হবে সি নাম্বার। আচ্ছা এরপর আসি ভাই 14 নাম্বারে আসি। ওকে নোটটা গেল কোথায়? ও এই যে। আচ্ছা এরপর আসি ভাই 14 নাম্বারে, নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? শক্তি সর্বনিম্ন কোনটা হবে এটা আস্ক করেছে। শক্তি সর্বনিম্ন হবে কোনটা এটা আস্ক করেছে। সো বলো তো কোনটা শক্তি সর্বনিম্ন হবে? কোনটা শক্তি সর্বনিম্ন হবে? আচ্ছা আমি সরে যাই, এখানে দাঁড়াই তাহলে দেখতে পারবা। বলো কোনটা শক্তি সর্বনিম্ন হবে?
নেট এখন মেবি ওকে হওয়ার কথা। এখনো কি বাড়তেছে? আচ্ছা দেখো নিজের কোন শক্তি সমান শক্তি বের করে কিভাবে ভাইয়া? শক্তি বের করে ভাইয়া n প্লাস l রুল দিয়ে শক্তি বের করে। n প্লাস l রুল দিয়ে হচ্ছে আমরা কি করি? শক্তি বের করি। ওকে, n প্লাস l রুল দিয়ে শক্তি বের করি। আচ্ছা, সো n প্লাস l রুলটা ভাইয়া কিভাবে বের করে? n প্লাস l রুলটা বের করে হচ্ছে l এর মান তো আমরা জানি। সো l কিভাবে হিসাব করব ভাই? আমি তোমাদের সহজে শর্টকাট বলে দিই। spdf spdf এভাবে হিসাব করবা। সো spdf, তো যেটা যেই নাম্বারে পড়বে তার থেকে এক বিয়োগ করে দেবা। যেমন দেখো spdf, spd ডি কয় নাম্বারে পড়ছে? 3 নাম্বারে পড়ছে, তার মানে এক বিয়োগ করে দিবা, তাহলে তুমি l এর মানটা পেয়ে যাবা। তাহলে 3 বিয়োগ 1 মানে কত? 2। একইভাবে f ও সেম, spdf, f কয় নাম্বারে? 4 নাম্বারে, তার মানে আমার কি হবে? এক কম হবে, তার মানে কত হবে? 3 হবে আর কি। ওকে, এই ট্রিক্সটা মাথায় রাখবা, গুণে যেটা পাবা তার থেকে এক কম হিসাব করবা। ওকে, আচ্ছা, সো এটা যদি হয় কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন? সো দেখো আমরা তাহলে একটু হিসাব করে ফেলি। 3 এসপিডি আছে, তাই না? এসপিডি ডি কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে, তার মানে আমি এখানে 2 যোগ করব। 4p 4sp p কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে, তার মানে আমি এখানে কত যোগ করব? 1 যোগ করব। 4s s মানে কত? 1, তার মানে এখানে 0 যোগ হবে, 1 কম যোগ করতে বলছি। 3s এটাও কত? 3 প্লাস 0 যোগ হবে। সো দেখো তো সব হিসাব করে এখানের মধ্যে কোনটা শক্তি সর্বনিম্ন আসছে? এই যে 3s এর শক্তি কিন্তু আমাদের কি আসছে? সর্বনিম্ন আসছে। কি আসছে? 3s এর শক্তিটা আমাদের কি আসছে? সর্বনিম্ন আসছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের 14 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত সেন্টিমিটার? এরপর অ্যান্সার দাও যে 1 অ্যাংস্ট্রম সমান সমান কত সেন্টিমিটার? 1 অ্যাংস্ট্রম সমান সমান কত সেন্টিমিটার? এরপর এটার অ্যান্সার দাও। 1 অ্যাংস্ট্রম সমান সমান কত সেন্টিমিটার? আচ্ছা, ওকে, দেখো তো এখন স্পিড ঠিক আছে নাকি? আগের থেকে কি এখন বেটার? দেখো তো এখন ওয়াইফাই স্পিড কি ঠিক আছে? এখন আশা করি আর বাঁধবে না। এখন আশা করি ওকে হয়ে গেছে। আচ্ছা, দেখো 1 অ্যাংস্ট্রম সমান সমান কি বলা হয়েছে? কত সেন্টিমিটার? সো আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান সমান আমরা জানি কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, এটা আমরা সবাই জানি। বাট এখানে তোমাকে কি বলা হয়েছে? এখানে অনেকেই দেখে সেন্টিমিটারের জায়গায় 10 মানে মিটারের জায়গায় সেন্টিমিটার দাগাই দিবে আর কি। ওকে, সো এখানে কিন্তু তোমাকে সেন্টিমিটার আস করা হয়েছে। তো সেন্টিমিটারে যখন আস করা হবে, এখন আশা করি আর বাড়তেছে না। আগের মতো কি এখন বাড়তেছে? একটু কমেন্ট করে জানাও তো, এখন কি আর বাড়তেছে? সো 1 অ্যাংস্ট্রম সমান সমান তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। ওকে, মাইনাস 8 সেন্টিমিটার। সো এই জিনিসটা মাথায় রাখবা সব সময়, যে মিটার পড়তে পড়তে অনেকেই ভুল করে ফেলো। সো দেখবা মিটার আছে নাকি সেন্টিমিটার আছে। সো আসে কিসে? সেন্টিমিটার আছে। সো 15 এর आंसर কোনটা হবে? 15 এর आंसर হবে সি নাম্বার। ওকে, 15 এর आंसर হবে সি নাম্বার। সো নেক্সট কোশ্চেন আমরা যাই। 16 নাম্বার, তৃতীয় শক্তি স্তরের জন্য এমভিআর এর মান নিচের কোনটি? তৃতীয় শক্তি স্তরের জন্য এমভিআর এর মান নিচের কোনটি? সো তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে দেখো আমাদের এমভিআর এর মান, সো আমরা জানি যে কি এমভিআর ইকুয়াল টু কি এনএইচ বাই 2 পাই। এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। সো এন কি? এন হচ্ছে ভাই আমাদের শক্তি স্তর নাম্বার। সেখানে কয় নাম্বার শক্তি স্তর বসে? বা 3 নাম্বার শক্তি স্তর বসে। তাহলে এন এর মান কত হবে? 3 হবে, তার মানে 3h বাই 2 পাই। তাহলে কি হবে? 3h বাই 2 পাই। এই অপশনটা কোথায় আছে? 16 তে, মানে সি তে আছে। তাহলে 16 এর आंसर কোনটা হবে? 16 এর आंसर হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা, 17 নাম্বার, কোন মতবাদকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলো তো? 17 এবং 18 নাম্বার কোশ্চেনটার आंसर তোমরা দিয়ে দাও। 17 এবং 18, 17 এবং 18।
17 ডি বলছে ইমন। আচ্ছা, তারপরে ফারজানা তাসনিম বলছে মুশফিক আবার 4, ফারজানা তাসনিম বলছে ডি, লাকি আফরোজ বলছে 16 সি। আচ্ছা 17 18, আচ্ছা লাকি আফরোজ 16তে আসো। ও আচ্ছা, তোমরা সবাই একসাথে চলে আসো আর কি, যাদের মনে করো একটু পিছিয়ে আসো তারা হচ্ছে কেটে আবার ঢোকো, তাহলে আর কি একই সাথে চলে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো দেখি কোন মডেলকে কি বলা হয়েছে ভাইয়া, সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। সো রাদারফোর্ডে যে মডেলটা আছে, যে রাদারফোর্ডের মডেলটা কিন্তু এই যে আমাদের কি বলতো সৌরজগতের গ্রহগুলোর সাথে তুলনা করা হয়েছে, যে সৌরজগতের গ্রহগুলো যেভাবে ঘোরে সেভাবে একইভাবে কি ঘোরা হয়, যে তোমার যে রাদারফোর্ডের যে তোমার ইলেকট্রনগুলো আছে সেগুলোও একইভাবে ঘোরে আর কি। সো এইভাবে তুলনা করা হয়েছে। সো এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে কি সৌরজগতের সাথে কাকে তুলনা করা হয়েছে, রাদারফোর্ডের মডেলে তুলনা করা হয়েছে। এই জন্য রাদারফোর্ড মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেলও কিন্তু বলা হয়, ঠিক আছে। রাদারফোর্ড মডেলকে কি বলা হয়, নিউক্লিয়ার মডেলও বলা হয়, বা সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়, আর অনেক নাম আছে। যেহেতু এটা নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে এই জন্য নিউক্লিয়ার মডেল বলা হয়, আর যেহেতু এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে এই জন্য সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয় আর কি। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে অ্যানসার কোনটা হবে, রাদারফোর্ড পরমাণু মডেল। বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে। সো এখানে তোমাকে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কিসের মান দেওয়া আছে, এটা ল্যামডার মান দেওয়া আছে 486.7 ন্যানোমিটার। তাহলে তোমাকে জানতে চাওয়া হয়েছে কি ফ্রিকোয়েন্সি মানে কি এফ জানতে চাওয়া হয়েছে। সো এখানে কোন সূত্রটা আসবে বলো তো। ও হ্যাঁ, কয়েল, এটা কয়েলের মতো, হ্যাঁ। আচ্ছা, সো দেখো এখানে আমাদের কোন ফর্মুলা আসবে তাহলে, তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি কত হবে, মানে আমরা কোন ফর্মুলায় যাব, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই ফর্মুলায় যাব। কি ফর্মুলায় যাব, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইকুয়াল টু এফ ল্যামডা যদি হয় আমাকে বের করতে হবে কিসের মান, এফ এর মান। সো এফ ইকুয়াল টু কি, আবার এফ ইকুয়াল টু তাহলে কি আসবে, ভি বাই ল্যামডা, মানে হচ্ছে কি এখানে যদি ভি এর মান দেওয়া না তাহলে সি বাই ল্যামডা। সো সি এর মান কত তোমার এখানে বসাইতে হবে, কত 3 ইনটু 10 টু দি পাওয়ার কত 8। ওকে, আচ্ছা ল্যামডার মান কত দেখো 486 কি দেওয়া আছে, 486 কি দেওয়া আছে, ন্যানোমিটারে দেওয়া আছে। তাহলে 486 ইনটু কত 10 টু দি পাওয়ার -9 কি হবে বলো তো, মিটার হয়ে যাবে। ওকে, সো এইটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। হুম, কে আচ্ছা, সো দেখো এটা হচ্ছে যেহেতু আমাদের ক্যালকুলেটরে এখানে আসলে অনেক বড় একটা ইয়ে আর কি, সো এটা ক্যালকুলেটর ছাড়া করা টাফ আর কি, বাট করা যাবে, করা যাবে না এমনটা না, করা যাবে অবশ্যই। সো এখানে কত আছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর এখানে কত আছে 486 আছে আর কি। ওকে, সো এখানে মানগুলো অনেক কাছাকাছি দেওয়া আছে। হ্যাঁ, এখানে অ্যান্সার কি দেওয়া নেই, হ্যাঁ আছে তো। আচ্ছা দেখো এরপর দেখো এখানে আমরা বুঝতে পারতেছি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে মানগুলো অনেক কাছাকাছি দেওয়া আছে, তারপর আমরা যদি একটু দেখি দেখো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। সো এটাকে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 না লিখে আমরা একটু লিখি হচ্ছে 3000 লিখি, ঠিক আছে 3000। সো আমরা কয়টা শূন্য নিছি এক্সট্রা, 3টা শূন্য নিছি, তাহলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার তখন কি হয়ে যাবে 5 হয়ে যাবে। আচ্ছা নিচে কত থাকলো 486 আমরা ধরলাম কত 500, কত ধরলাম 500 ইনটু 10 টু দি পাওয়ার -9, 9ই থাকলো। আচ্ছা এবার আসি কাটাকাটিতে, দেখো 3000 দিয়ে যদি তুমি 500 রে কাটো খুব সহজে কাটাকাটি করা যাচ্ছে, 6 দিয়ে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, কত দিয়ে 6 দিয়ে। তাহলে আমরা বুঝতে পারতেছি কত আসছে 6। ওকে, 6 আসতেছে। এখন দেখো এই যে 10 টু দি পাওয়ার -9টা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার +9 হয়ে যাবে, তাহলে তো কত চলে আসবে বলো তো 10 টু দি পাওয়ার তখন কি চলে আসবে 14 চলে আসবে। কি চলে আসবে 14 চলে আসবে। তার মানে কিন্তু আমরা দেখেই বলে দিতে পারতেছি অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা। অ্যানসার কোনটা হবে, এ নাম্বারটা হবে। কেন মাইনাস কেন হবে, মাইনাস তোমরা কে দিছো, এই যে ফাইভ মাইনাস কেন লিখছো, মাইনাস কিভাবে হইলো, আমি তো যে করে দেখালাম, এই যে করে দেখাচ্ছি যে মাইনাস কিভাবে হলো। এটা -9টা উপরে গেলে কি হয়ে গেল +9 হয়ে গেল না, ক্যালকুলেশন তো ইজি, খুব একটা কঠিন তো না। ওকে, সো অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা। 18 অ্যানসার তাহলে কোনটা হবে, এ। অপশনে ভুল কেন আছে, ভুল কোথায় আছে, ঠিকই তো আছে, এ নাম্বার অপশনে কি সমস্যা হচ্ছে তোমাদের, ঠিকই আছে। ক্যালকুলেশন আসলে তোমরা কেন প্যাচ লাগায় ফেলো। সো 18 অ্যানসার কোনটা হবে, 18 অ্যানসার হবে এ নাম্বারটা। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এমসিকিউ টোটাল 35টা আছে, আমরা অর্ধেকে আসছি, আরো অর্ধেক বাকি আছে। ওকে, আজকে আমরা ফার্স্ট
তারপর আরো সামনে করাবো। তো সবাই শেষ পর্যন্ত থাকো। তো এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে, নাহলে আরেকবার বুঝাবো? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। ক্লিয়ার নরসিং সুলতানা বলছে, থ্যাংক ইউ। আচ্ছা আগাই তাহলে নেক্সটে আমরা 19 নাম্বার কি বলা হয়েছে, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? কি বলা হয়েছে, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে বলো তো দেখি, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? আচ্ছা তো দেখো ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক কি, দেখো ফ্রিকোয়েন্সি মানে কি জানতে চাইছে, এফ এর মান জানতে চাইছে, এফ এর মান জানতে চাইছে ফ্রিকোয়েন্সি। ওকে সো ফ্রিকোয়েন্সি, সুমাইয়া ইসলাম নাকি কে জানি ফার্স্টে ছিল, এখন আর তার খোঁজ নাই। তোরে বলছিল যে আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে, তারপর তোমার কথা শোনা হবে, এই যে এখন নাই। সুমাইয়া ইসলাম এখন কমেন্ট করতেছে না। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। উনিশের এ, উনিশের ডি, উনিশের এ। আচ্ছা এ আর ডি আসছে অ্যান্সার, সহজ জিনিস, পেঁচানোর কিছু নাই। দেখো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা। আচ্ছা এখন আমরা জানি কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তো এখানে দেখো আমাদের ফ্রিকোয়েন্সি, এখানে বলছে কোনটা করছি ফ্রিকোয়েন্সি বেশি হবে। এখন যেই আসে দেখো এখন এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি আসে, তোমার হচ্ছে এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি আসে দেখো তো, এই যে তুমি এক পাশে নিয়ে আসো, দেখো এ পাশে নিয়ে আসো বা এটাকে এ পাশে নিয়ে আসো, দেখো ভি এফ ইকুয়াল টু তাহলে কি আসতেছে, এফ ইকুয়াল টু তাহলে আসতেছে ভি বাই ল্যামডা। তার মানে এফ এর সাথে ল্যামডা সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক, মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। ঠিক আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফ্রিকোয়েন্সি কি হবে, কম হবে। একজন বলছে এ মনে হচ্ছে, একজন বলছে ডি মনে হচ্ছে। আচ্ছা ওকে সো আমরা দেখি তো ভাইয়া, যার কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কম তার ফ্রিকোয়েন্সি বেশি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তুমি এখানে বলছো কি ফ্রিকোয়েন্সি বেশি হবে কার, তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে কার তরঙ্গ দৈর্ঘ্য কম, কার তরঙ্গ দৈর্ঘ্য কম। তো আমরা জানি যে সবচেয়ে ছোট কে, মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মির পর কে ইউভি, তারপরে কে বলতো, সরি ইউভি বলি কেন, মহাজাগতিক রশ্মির পর কে বলতো এক্স রে, এক্স এর পর কে, এক্স এর পর কে ইউভি, ইউভির পর কে দৃশ্যমান, আমরা ছোট থেকে বড় দিকে যাচ্ছি, দৃশ্যমানের পর কে আইআর, আইআর এর পর কে বলতো, আইআর এর পর আমাদের কি আসতেছে, মাইক্রোওয়েভ আসতেছে, তাই না, আইআর এর পর কি আসবে, মাইক্রোওয়েভ। ওকে আচ্ছা তারপরে কি রেডিও ওয়েভ। সো এখন দেখো আমাদের কাহিনী যেটা আমরা কিভাবে মনে রাখতে পারি, সো সবচেয়ে ছোট কে বলতো গামা, গামা হচ্ছে সবচেয়ে ছোট, গামা থেকে একটু বড় কে এক্স রে। এখন দেখো দৃশ্যমান শুরু কি দিয়ে, দৃশ্যমান শুরু ভায়োলেট দিয়ে আর শেষ কি দিয়ে, আর দিয়ে মানে রেড দিয়ে, মানে আমরা কি জানি যে বেনি আসো কলা, বেগুনি দিয়ে শুরু লাল দিয়ে শেষ। তো এবার দৃশ্যমানের আগে যেটা থাকে সেটাকে আমরা বলবো ভায়োলেট, যেহেতু তার মানে দৃশ্যমান তো ভায়োলেট দিয়ে শুরু, তার মানে আগে যেটা আছে সেটা কি হবে আলট্রা ভায়োলেট। আর দৃশ্যমান শেষ কি দিয়ে, রেড এর শেষ, তো দৃশ্যমানের পরে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, রেড দিয়ে নাম হবে ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে দৃশ্যমানের আগেরটা আলট্রাভায়োলেট, দৃশ্যমানের পরেরটা হচ্ছে ইনফ্রারেড, এর পরেরটা কি মাইক্রোওয়েভ। আচ্ছা এর আগেরটা কি ইউভি, আগেরটা হচ্ছে ভাই এক্স রে, এক্স রে আগে কি আছে গামা রে। সো আমাকে বলা হয়েছে ভাই কোনটা রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে, যা তার মানে কি যার ল্যামডা কম হবে বা ল্যামডা ছোট হবে। সো এখানে ভাই ল্যামডা ছোট কি আছে দেখো তো, এক্স রে কিন্তু সবচেয়ে ছোট আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, 19 এর অ্যানসার হবে ভাই এ নাম্বারটা। কি হবে, এ নাম্বারটা। তাহলে 19 এর आंसर এ হবে। ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাই তাহলে। আচ্ছা 20, এটা কি সবাই ক্লিয়ার হইছে? ক্লিয়ার হয়ে থাকলে সবাই একটু কমেন্ট করবা ক্লিয়ার, না হলে এটা আবার বুঝাই দিব। বাই 20 এ আসি, দেখো 20 নাম্বারটা একটু সহজ আছে বাট অনেকেই ভুল করবে আমি জানি। 20 নাম্বারটার आंसर দাও। 20 নাম্বার কোশ্চেনের आंसर দাও। পারা জিনিসই মানুষ ভুল করে, ঠিক আছে, সহজ জিনিস ভুলের কারণে চান্স মিস হয়, কঠিন জিনিসের কারণে চান্স মিস হয় না। কঠিন জিনিস যেটা কঠিন সেটা সবার কাছে কঠিন, বাট সহজ জিনিস যেটা ভুল করে আসবা সেটা তুমি ভুল করতেছো, বাট বাকিরা কিন্তু আর ভুল করবে না, বাকিটা কিন্তু ক্লিয়ার করে আসবে। সো পারা জিনিস ভুল করা মানে পিছায় যাওয়া। আচ্ছা 20 এর ডি, 20 এর ডি, 20 এর ডি। ওকে আচ্ছা দেখো M3+ আয়নে 23টা ইলেকট্রন আছে। সো এখন বলছে এম এর পারমাণবিক সংখ্যা কত। সো অনেকে চিন্তা করবে কি M3+ তার মানে কি করব, 23টা থেকে আরো 3টা বাদ দিয়ে দিব, 20 বানাই দিব আর কি, অনেকেই এ বলতে যাবে আর কি, বাট না।
দেখো বলছে যে তিনটা ত্যাগ করার পর M3+ আয়ন, তার মানে কি তিনটা অলরেডি ত্যাগ করে দিয়ে তো 3+ হইছে। সো এখন আছে কয়টা? 23টা ইলেকট্রন। তার মানে আগে কয়টা ছিল? তিনটা ত্যাগ করে দেওয়ার পর আছে 23টা। তার মানে আগে কয়টা ছিল? 23টা যোগ 3টা মানে কয়টা? 26টা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 20 এর অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, আচ্ছা একজন 21 এর অ্যান্সার দিয়ে ফেলাইছে, ভালো। আচ্ছা নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? সো ডি অরবিটালে কার আছে? দেখো পটাশিয়াম কত? 19, আর্গন কত? 18, ক্যালসিয়াম কত? 20, তাই না? সো আমাদের মেইনলি 21 দিয়ে কি হচ্ছে? আমাদের শুরু হচ্ছে ডি অরবিটাল। সো স্ক্যান্ডিনিয়াম। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে স্ক্যান্ডিনিয়াম। আচ্ছা এটা কেটে ঢুকো, তাইলে ঠিক হয়ে যাবে, কেটে ঢুকলে ঠিক হয়ে যাবে আশা করি। সো পরে আসলে সমস্যা নাই। আচ্ছা এরপর আসি 22 নাম্বার। কোন, এখন তো তোমার ফার্স্ট আছে, এই যে এখন তো ফার্স্ট আসতেছে আশা করি। আচ্ছা 22 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 820 ন্যানোমিটার, ওই রশ্মির শক্তি কত? মানে তোমাকে ল্যামডার মান দেওয়া আছে, চাইছে কিসের মান? ইর মান, ই ইকুয়াল টু হোয়াট? আচ্ছা সো এটার आंसर দিয়ে ফেলো তো। এটার आंसर কোনটা হবে? আমরা জানি কি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখন এইচ কি ভাই? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? 6.626 ইনটু 10 ইনভার্স মাইনাস 34 জুল সেকেন্ড। সি এর মান হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডার মান কত দেওয়া আছে? 820 ন্যানোমিটারে কি করতে হবে? মিটারে নিতে হবে আর কি। তোমার হচ্ছে কত আসবে তাহলে? 820 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। সো এই ক্যালকুলেশনটা অনেক বড়ই আছে। সো এটাকে চেষ্টা করতে হবে যে তুমি যদি ইয়াতে করতে পারো, তোমার হচ্ছে ক্যালকুলেটরে করতে পারো, মেবি ক্যালকুলেটর করে, যেটা হাজারি স্যারের বই আছে, এটা অ্যাডমিশনের আশা নাই। সো মানগুলা একটু কমপ্লেক্স, তারপর আমরা একটু ট্রাই করে দেখতে পারি আর কি এটার आंसर কত হবে। সো বুঝাই যাচ্ছে যে এখানে কত আছে দেখো তো। তুমি যদি একটু গুণ করে দাও, এই 6 আর এই 3 যদি গুণ করে দাও কত পাও? 18 পাও, ঠিক আছে? আর নিচে কত আছে? 820 আছে। সো বুঝাই যাচ্ছে যে 18 দিয়ে যদি তুমি 8 রে কাটো তাহলে 2 পয়েন্ট সামথিং কিছু একটা পাবা। এন্ড অপশনে 2 পয়েন্ট সামথিংই সবগুলা দেওয়া আছে, মানগুলো অনেক কাছাকাছি দেওয়া আছে। সো এটা আর কি ক্যালকুলেটরই লাগবে। ক্যালকুলেটর দিয়ে করলে মানে এমনি হাতে করা যাবে, বা টাইম লাগবে অনেক বেশি। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা তোমরা বলো তো দেখি ক্যালকুলেটরে করে। 22 এর অ্যান্সার এ, 22 এর অ্যান্সার সি। সো এ সি এর মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা ক্যালকুলেটরে করা লাগবে। 22 आंसर ए। ओके 22 आंसर ए হবে এ। ওকে এ आंसर কোনটা হবে? এ হবে। তোমরা কিভাবে বলো? তুমি ক্যালকুলেটরে করছো নাকি নিজেরাই ক্যালকুলেট করছো? একটু বলো তো দেখি। আচ্ছা আসি, এরপর আসি কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? বলো কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? বলো কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? বেশি বেশি চেষ্টা করবা ক্যালকুলেশন করার আর কি। হাতে ক্যালকুলেশন করলে মানে তোমার হচ্ছে হাতটা ভালো মতো খুলবে, কারণ ক্যালকুলেটর তো এলাও না। কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? তোমরা মনে রাখবা যেটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াসের অনেক কাছে থাকে সেখানে কি হয়? ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়, ঠিক আছে? কোন অরবিটাল ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? মনে রাখবা যেটা ইলেকট্রনের অনেক মানে যেটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকে। ওকে সো কাছে আছে কোনটা? এই যে 1s টা 1 নাম্বার কক্ষপথ। তাহলে 23 এর आंसर কোনটা হবে? 23 এর आंसर হবে আমাদের বি নাম্বারটা। আচ্ছা 23 এর आंसर হবে কোনটা? আমাদের বি নাম্বারটা। তাই এগুলো মুখস্থ না হয় এখন করছো, যদি পরীক্ষার হলে যদি এটা না আসে অন্য একটা মান আসে তখন মুখস্থ দেখে ওইটাই দাগাই দিবা। সো মুখস্থ না করাটাই বেটার। হ্যাঁ কিছু জিনিস মুখস্থ করতে হবে, আরএমএস বেগ টারএমএস বেগ এগুলো যেগুলো আছে মুখস্থ করতে হবে। অনুশীলনী বড় ক্যালকুলেশন আছে, এগুলো মুখস্থ করে যেতে পারো। ওকে সো মুখস্থ করাটা বেটার, ভালো আইডিয়া। ওকে আচ্ছা এরপর আসি উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? তোমার টাইম সেভ হবে, বাট সব মুখস্থ করতে যেও না, সব মুখস্থ করতে গেলে আবার সমস্যা। না এখন তো আটকাচ্ছে না, এখন তো নেট পুরো ক্লিয়ার আছে। আচ্ছা উচ্চ শক্তি অরবিটাল নিচের কোনটা? একই ভাবে সেম ভেয়া n প্লাস এল ফর্মুলা। সো 24 এবং 25 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 24 এবং 25 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও। 24 এবং 25। সো একটা জিনিস আমি অবাক হইলাম, সেটা হচ্ছে এই যে লাইভে তো মোটামুটি 50-60 জনের মতো ছিল, বাট রিয়াক্টটা তো কম কেন? রিয়াক্ট মাত্র 35টা কেন বা 36টা কেন? এই যে এখনো তো লাইভে 42 জনের মতো আসো, প্রত্যেকজন যদি এক একটা করে রিয়াক্ট দাও তাও তো 42টা রিয়াক্ট হয়, বাট তোমরা রিয়াক্ট দাও না কেন আমি এটা বুঝি না।
এটার সায়েন্সটা কি বলো তো কেউ? তোমরা কি গ্রুপ থেকে করতেছো এই জন্য কি রিয়াক্ট আসে না? তোমার পেজে সবাই কানেক্টেড হয়ে যাবে অ্যাডমিশন রিসার্চ পেজে। ওকে আচ্ছা, সো আসি, বলছে উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? সো n প্লাস এল রুলে আমাদের যাইতে হবে, n প্লাস এল রুল। সো আমরা একটু n প্লাস এল রুল ক্যালকুলেশন করে আগেই বলছি যে ওই এভাবে করগুণে দেখবা যে যেটা আসছে তার থেকে এক কম হবে আর কি। সো 4f spdf f কয় নাম্বার থেকে 4 নাম্বারে থাকে, তার মানে আমার এক কম যোগ করতে হবে, মানে 3 যোগ করতে হবে, তাহলে 7 আসতেছে। ঠিক আছে, 4 প্লাস 3 মানে কত? 7। আচ্ছা এটা কত আসতেছে? 5p 5p মানে কত? sp মানে 1, তার মানে 1 যোগ হবে মানে 6 হবে। 5s মানে কত? 0 যোগ হবে মানে 5। 6s মানে 6। তো সবচেয়ে কম আছে কোথায়? এই যে অপশন বি তে আছে। ও উচ্চ শক্তি বলছে তাই না? উচ্চ শক্তি বলছে যেহেতু তাহলে কোনটা হবে? এ হবে। অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে এ। ওকে 24 এর এ। 25 নাম্বার অধঃক্ষেপণের শর্ত কি? অধঃক্ষেপণের শর্ত কি? সো একটা দ্রবণ কখন সম্পৃক্ত হয়? সো মনে রাখবা যখন কেএসপি মানে তিনটা শর্ত আছে, যখন কেএসপি ইকুয়াল টু কেআইপি হয় তখন দ্রবণটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। ঠিক আছে, যখন দ্রবণটা মানে যখন কেএসপি ইকুয়াল টু কেআইপি হয় তখন দ্রবণটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। ওকে হ্যাঁ আচ্ছা, সো এখন বলা হয়েছে তোমার অধঃক্ষেপণের শর্ত কি? তো ভাই মনে রাখবা কেআইপি গ্রেটার দেন যখন কেএসপি হবে তখন কি হবে? অতিপৃক্ত বা তখন কি হবে? অধঃক্ষেপণ। আর অসম্পৃক্ত কখন হবে? যখন দা কেএসপি গ্রেটার দেন কেআইপি হবে আর কি। ওকে সো এখন তোমাদের অনেকে টেস্ট লেগে যেতে পারে ভাই কোনটা কার থেকে বড় হবে, এইটা আমরা মনে রাখতে পারি না। তো ভাই দেখো একটা কি সমান তো জানো যে সম্পৃক্ত কখন হবে? যখন দুইটাই সমান হয়ে যাবে, এটার বলার কিছু নাই। যখন দুইটাই সমান হয়ে যাবে তখন কি হবে? সম্পৃক্ত হবে আর কি। ওকে আচ্ছা আচ্ছা, সো দেখো কেএসপি ইকুয়াল টু কেআইপি এইটা গেল একটা। এরপর আসি ভাই কেআইপি। এখন দেখো কখন অতিপৃক্ত হবে আর কখন হচ্ছে অসম্পৃক্ত হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তো মনে ভাই যে তোমার যে অধঃপতনটা যেটা হইছে, অধঃপতনটা কার হইছে ভাই? তোমার হইছে, মানে আমার হইছে। অধঃপতন কার হইছে? আমার হইছে। আমরা সবসময় চিন্তা করি অধঃপতন কার হইছে? আমার হইছে। তো অধঃক্ষেপ দিয়ে মনে রাখবে ভাই অধঃক্ষেপণ কার হইছে ভাইয়া, বা মানে তোমার হচ্ছে অধঃপতন কার হইছে? আমার হইছে। তার মানে কি বেশি হবে? কেআইপি টা বেশি হবে। ঠিক আছে, অধঃপতন কার হইছে? আমার হইছে। তার মানে কার কি বেশি হবে? কেআইপি বেশি হবে। ওকে তাহলে কেআইপি গ্রেটার দেন যখন কেএসপি হবে তখন কি হবে? অধঃক্ষেপণ হবে। আর যখন কেএসপি গ্রেটার দেন হবে তখন বাকি যেটা আছে মানে অসম্পৃক্ততা হবে আর কি। ওকে আচ্ছা, সো অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে তোমার এ নাম্বারটা। যেহেতু অধঃক্ষেপণ বলছে তার মানে অধঃক্ষেপ কার হইছে বা অধঃপতন কার হইছে? আমার হইছে। তার মানে কেআইপি, এই যে আই মানে কি? আমি। ওকে তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি। 26 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও। শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেয়? কারণ সবাই গোপনে পড়াশোনা করে, যদি বোঝা যায় ক্লাস করতেছে এই ভয়ে। আসলে তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। তোমার রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার রিজিকে যদি লেখা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, অবশ্যই হবে। সো কারোর সাথে কম্পিটিশন করবা, নিজের সাথে কম্পিটিশন করতে হবে, নিজের সাথে নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে আর কি। ওকে সো তোমার যে পরীক্ষায় যেটা মার্কস 40 সেটা চেষ্টা করবা নেক্সট দিন যাতে 41 আসে বা বাড়ানোর চেষ্টা করবা আর কি। এ কত পাচ্ছে ও কত পাচ্ছে এগুলো দেখে ডিমোটিভেট হয়ে যাবে আরো, বুঝছো? সো আশেপাশে মানুষজনের কথা না শুনে নিজেকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, তোমার এখন কম্পিউটার নিজেই। ওকে সো তুমি নিজেকে যত ইমপ্রুভ করবা তত তোমার লাভ। কারণ দেখো তোমাকে চান্স পেতে গেলে, মনে করো আমি ধরলাম জাহাঙ্গীরনগরই তোমার স্বপ্ন, জাহাঙ্গীরনগর ডি ইউনিট তোমার স্বপ্ন। সো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার যদি চান্স পেতে হয় 80-র মধ্যে তুমি যদি 65-র আশেপাশে থাকে অনেক ভালো কিন্তু তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা, বা 65 থেকে 70-এর মধ্যে থাকে। তো তুমি চেষ্টা করবা ভাই দিনকে দিন কিভাবে আমি 65 বা 70 মার্কস আনতে পারি, এটাই হচ্ছে আমার টার্গেট। 65 থেকে 70 মার্কস আনতে পারি, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। কে কি করলো, কে কি বই পড়লো না কি করলো, এগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কিভাবে পড়লে এই 65 থেকে 70 আনতে পারবো, এটাই হচ্ছে আমার দেখার বিষয়। সো আমার নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সো কম্পিটিটর আছে এটা সত্যি, বাট কম্পিউটার দিকে তাকাইলে তুমি আরো নার্ভাস হয়ে যাবে উল্টা। সো তুমি চেষ্টা করো কিভাবে 65 থেকে 70 আনা যায়, এটাই হবে তোমার মেইন ধ্যান জ্ঞান। ওকে আচ্ছা, সো আসি এবার শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেয়? নীলাভ সবুজ বর্ণ কে দেয়? আচ্ছা সো দেখো নীলাভ সবুজ বর্ণ কে দেয় ভাইয়া? কপার। কপার কি দেয় বলতো? নীলাভ সবুজ। কপার নীলাভ সবুজ বর্ণ দেয়। কপার কি বর্ণ দিছিল বলতো? নীলাভ সবুজ বর্ণ দিছিল। হ্যাঁ হ্যাঁ কপার কি দেয়? নীলাভ সবুজ বর্ণ দেয়। আর এই কপারই যখন দেয় কোবাল্ট ব্লু গ্লাসে যায় তখন কি করে? কপার কোনো বর্ণ দেয় না, কপার নীল কালার দেয়।
আর জিঙ্ক কি কালার দেয় বলো তো? জিঙ্ক দেয় হচ্ছে সাদা, ঠিক আছে, জিঙ্ক কি সাদা, ওকে। কপার নীল, জিঙ্ক কি সাদা কালার দেয় মেইনলি, ওকে। আচ্ছা, সো কপার নীলাভ আর জিঙ্ক কি সাদা। আর তাহলে এখানে বলছে নীলাভ সবুজ বর্ণ দেয় কে ভাইয়া? কপার দেয়, ঠিক আছে, কপার। জিঙ্ক 2+ আয়ন নিশ্চিতকরণ বিকারকের নাম কি? দেখি তো এই 27 নম্বর কোশ্চেনের আনসার কে দিতে পারো, তাহলে বুঝবো। হ্যাঁ, আপনারা ভালো করে এমসিকিউ দেখতে পারো না কেন? দেখতে পারো না, এই দেখা তো যাচ্ছে সবই। এখানে দাঁড়াবো তাহলে দেখতে পারবো। আচ্ছা, এই পাশে দাঁড়াই, নাও দেখো এবার। আটকায় যে এখনো কই? এখন তো আটকানোর কথা না, ওটা তাহলে মেবি তোমার নেটের সমস্যা। আচ্ছা, আমি তাহলে কোশ্চেনটা একটু এদিকে সরাই দিই, তাহলে মেবি তোমাদের দেখতে সুবিধা হবে। সো অ্যান্সার দাও, 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। কিছু ইয়া করে দিই। এবার আশা করি আমার কারণে আর সমস্যা হওয়ার কথা না, আমি পাশে দাঁড়ালেও দেখতে পারবা। পটাশিয়াম ফেরোসায়ানাইড বলছে, ওকে, বাকিরাও জানাও। ফেরো নাকি ফেরি? হুম, আচ্ছা। হুম হুম। আচ্ছা, সো দেখো, ফেরো আর ফেরির মধ্যে আমাদের অনেকের প্যাচ লেগে যায়, ওকে। তো ভাই দেখো, ফেরো আরেকটা কি আছে বলো তো? ফেরি, পটাশিয়াম ফেরি সায়ানাইড, আরেকটা কি? পটাশিয়াম ফেরো। এখন ফেরো মানে কত? Fe2+, আর ফেরি মানে কত ভাই? Fe3+। তো ভাই মনে রাখবা, জিঙ্ক 2+, জিঙ্ক কত প্লাস? 2+, তার মানে এখানে আমাদের কোনটা লাগবে ভাইয়া? 2+ই লাগবে। এখন 2+টাকে আমরা কি বলি? ফেরো বলি, ঠিক আছে। জিঙ্কও 2+, ফেরো 2+, ঠিক আছে। সো আমাদের ইউজ করতে হবে কোনটা? পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে দিয়ে কে ফেরোসায়ানাইড নাকি? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি দেখি, কেউ লেখো তো। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে তোমাদের লাগবে K4FeCN6। K4FeCN6 এটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত K4FeCN6। K4FeCN6 এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত, ওকে। সো এই সংকেতটা মাথায় রাখবা, K4FeCN6। আচ্ছা, এরপর আসি 28 নাম্বার, নেসলা দ্রবণের সংকেত। দেখি বলো তো, নেসলা দ্রবণের সংকেত 28 এবং 29 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও তো, যে নেসলা দ্রবণের সংকেত কি? নেসলা দ্রবণের সংকেত, আচ্ছা আমার এখন দেখতে পাচ্ছ না। আচ্ছা, অ্যান্সার দাও, এটার অ্যান্সার দিতে থাকো সবাই, এইটার অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 28 এবং 29 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, 28 এবং 29, ওকে। 28 এবং 29। 28 সি, ওকে, নরসিংহ বলছে 28 সি। আচ্ছা, আর 29-এর অ্যান্সার দিয়ে দাও, 28 এবং 29 একসাথে অ্যান্সার দিয়ে দাও। আঠাশ সি, 29 সি, দুইজন 28 সি, 29 সি, ওকে, দেন। আচ্ছা, সবাই বলতেছো সি, দুইটারই সি। আচ্ছা, এখন আমরা সলভ করি তাহলে। শেয়ার করে দিই, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন, বাজে কয়টা? লাস্ট 11টা বেজে গেছে। সো তোমরা একটু লাইভটা সবাই শেয়ার করে দাও, গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, সো যাতে তারাও একটু জানতে পারে। সবাই একটু চেষ্টা করো শেয়ার করে দেওয়া, দেখি কে কে শেয়ার করছো একটু। সবাই শেয়ার করে দিবা। শেয়ার করলে কোনো ক্ষতি নাই, যে এ জেনে যাবে ও জেনে যাবে, এগুলো কোনো ম্যাটার না, ওকে। আচ্ছা, done। আচ্ছা, সো আসি এবার। এখন কি অবস্থা?
রাব্বি ভুইয়ান, আরিফ ভুইয়ানকে অনেক অনেক ধন্যবাদ মেনশন করার জন্য। ফারজানা তাসনিম বলছে শেয়ার ডান, অনেক অনেক দোয়া থাকলো তোমাকে মন থেকে। আরিফ উদ্দিন ভুইয়ান বলছে দুইজনকে মেনশন করছো, থ্যাংক ইউ। তিনজনকে মেনশন করছো, আরিফ উদ্দিন ভুইয়ান, আরিফ উদ্দিন ভুইয়ানকে অনেক অনেক ধন্যবাদ। লাকি আফরোজ বলছে শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ লাকি আফরোজকেও, তোমার জন্য মন থেকে দোয়া থাকলো। আচ্ছা দেখো নেসলা দ্রবণের সংকেত কি ভাইয়া? নেসলা দ্রবণের সংকেত কি? K2HgI4। ওকে, সো এখানে অনেকে কি করে, এটা হচ্ছে ক্ষারীয় K2HgI4, একে আমরা কি বলি? নেসলা দ্রবণ বলি। সো অনেকে কি করে যে ক্ষারীয় কথাটা অনেকে পড়ে না, অনেকে পড়ে কি K2HgI4। সো ক্ষারীয় কথাটা যেহেতু আছে, সো যদি তোমাকে অপশনে বলে দেয় যে ক্ষারীয় কোন দ্রবণকে নেসলা দ্রবণ বলে, তাহলে অ্যান্সার হবে খালি K2HgI4। বাট যখন শুধু বলবে যে নেসলা দ্রবণ কোনটা, নেসলা দ্রবণ হচ্ছে এইটার সাথে যখন তোমার KOH যুক্ত থাকবে, তখন এই পুরোটাকে একসাথে কি বলা হয়? নেসলা দ্রবণ বলা হয়। সো কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। যদি বলে ক্ষারীয় কোন দ্রবণকে নেসলা দ্রবণ বলে, তাহলে বলবো হচ্ছে শুধু K2HgI4। আর যদি বলে শুধু নেসলা দ্রবণ কাকে বলে, তাহলে এই ক্ষারীয় কথাটা অ্যাড করে তারপরে আমার অ্যান্সার দিতে হবে। সো ইজি কোশ্চেন। ফাইয়াজ ইসলাম বলছে আপনার ফেসবুক ফ্রেন্ডস, ওকে নাই, তারপরে তুমি যে শেয়ার করার একটা মন মানসিকতা রাখছো, ধন্যবাদ তোমাকেও। আচ্ছা নওশিন সুলতানা বলছে শেয়ার ডান, ধন্যবাদ লাকি আফরোজকেও ধন্যবাদ। আচ্ছা এরপর আসি ভাই, সোডিয়াম পাইরো অ্যান্টিমনিটের সংকেত কি? এটা খুবই সহজ ভাইয়া, আমি হচ্ছে পটাশিয়ামটা পাইরো অ্যান্টিমনিটের সংকেত মনে রাখতাম K2H2Sb2O7, ঠিক আছে? K2H2Sb2O7, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনিট। সো তোমাকে এখানে বলছে সোডিয়াম, সো পটাশিয়ামের জায়গায় তুমি জাস্ট কি করে দিবা? সোডিয়ামটা বসাই দিবা, Na2 হয়ে যাবে, ঠিক আছে? Na2H2Sb2, দেখো সব 2 2 2, Na2H2Sb2, Na2H2Sb2, তারপর লাস্টে O7, Na2H2Sb2O7। সো কোনটা আছে অপশনে? অপশন বি তে আছে সব 2 2। ওকে, অপশন থেকে মানে সব রাইট। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি বই করতে হবে, বই সলভ করতে হবে, তাহলেই হবে আর কি। আর তোমরা যারা জেইউডি আমাদের টার্গেট প্রোগ্রামে যুক্ত হতে চাও, দ্রুত যুক্ত হতে আর কি আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 01643142477 যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় নক দিলেই হবে আর কি। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের কিন্তু আগামী কালকে ক্লাস কিন্তু সকাল 8টায় আর কি। ওকে, যে টাইমটা দেওয়া আছে ওটা কিন্তু সকালের টাইম দেওয়া আছে। সো কালকের ক্লাসটা কিন্তু একটু সকালে হয়ে যাবে, কালকে আমি থাকবো না আর কি, বা কালকে হচ্ছে একটা মিটিং আছে আর কি, সো এই জন্য ক্লাসটা সকালে হয়ে যাবে প্রাইভেট গ্রুপে। ওকে, আচ্ছা এরপর আসি, সো তোমাদেরকে সবাই জানাই দিলাম, কিন্তু কেউ ক্লাস মিস করো না। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ ব্যবহৃত হয়? পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ ব্যবহৃত হয় কোনটার ক্ষেত্রে? এটা অ্যান্সার দাও তো সবাই। এরপরে 30 এবং 31 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দ্রুত দিয়ে দাও। 30 এবং 31 কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। 30 নম্বরে আর 31 নম্বরে কি বলা হয়েছে? 30 নম্বরে বলা হয়েছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, K4FeCN6 ইউজ করা হয় কোনটার ক্ষেত্রে? K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করা হয় কোনটার ক্ষেত্রে? আর বলা হয়েছে নিচের তিনটা ইলেকট্রনের জন্য সম্ভাব্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখানো হয়েছে, কোনটা সঠিক? সো এই দুটো কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। সো তোমরা যারা ভর্তি হতে যাও দ্রুত ভর্তি হয়ে যাও, টাইম বেশি নাই। আর আরেকটা বিষয়, কালকে কিন্তু পরিবেশ রসায়নের উপর ক্লাস হবে, সো ক্লাসটা মিস করতে না চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও। সো ভর্তি হতে এখনই পেজে মেসেজ দাও। আচ্ছা 30-এর বলছো ডি নাম্বারটা বলছো তাই না? কপার 2+ বলছো। আচ্ছা বাকিরা দেখি সবাই কি ডি বলছো? হ্যাঁ সবাই, ওকে হ্যাঁ। সো 31-এর বি বলছো। আচ্ছা দেখো, সো ভাই মনে রাখবা, এটা কিন্তু অনেকে ক্যালসিয়াম দেখায় দাও, ক্যালসিয়াম কিন্তু না, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা একটু আগে আমরা পড়ে আসলাম কি জিঙ্ক শনাক্ত করা হয়, এখন কি পড়লাম বলতো? কপার শনাক্ত করা হয়। ঠিক আছে, এই দুইটা পরীক্ষার ক্ষেত্রে কি ইউজ করা হয়? পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করা হয়।
ওকে আচ্ছা, এটা কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে দিছি, তোমাদের একটা ভিডিও কিন্তু পোস্ট করা আছে আয়ন শনাক্তকরণের শর্টকাট, এই ভিডিওটা একটু দেখে নিবা, তাহলে সবগুলো আয়ন শনাক্তকরণ ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা দরকার হলে আমি আবার পোস্ট করে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি 5 মিনিট একটা ভিডিও দেখে নিবা, এইচএসসি পরীক্ষার মতো এটা বানাইছিলাম, সো একটু দেখে নিবা, তাহলে আয়ন শনাক্তকরণ ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা দেখি, নিচের 3টি ইলেকট্রনের জন্য সম্ভাব্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখানো হয়েছে। তো দেখো n এর মান 3, l এর মান 0, ঠিক আছে, m এর মান -1 বলছে, কোনটা ভুল আছে মানে কোনটা ঠিক আছে, তার মানে আমাদের এখানে কিন্তু একটা ভুলও থাকতে পারে আর কি। সো তোমরা দেখি आंसर কোনটা কোনটা দিছো। আচ্ছা সো এক তো 30 31 এর বি বলছো, 31 এর বি বলছো। আচ্ছা সো দেখি আমরা, দেখো n এর মান কত আমরা যেটা জানতে হবে ভাইয়া, সবসময় মনে রাখবা n এর মান সবসময় l এর মানের থেকে কি হবে, বড় হবে। n এর মান সবসময় কি হবে, l এর মানের থেকে বড় হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আচ্ছা সেকেন্ড শর্তটা, এবার আসি l আর m এর ক্ষেত্রে। তো এবার l আর m এর ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, l এর মানও কি হবে, m এর মানের থেকে বড় অথবা কি হবে বলতো, সমান হতে পারবে, ঠিক আছে। n এর মান সবসময় l এর মানের থেকে বড় হবে, আর l আর m এর যে মানটা আছে, l আর m এর মান কি কি হইতে পারবে, l এর মান অবশ্যই m এর মানের থেকে বড় হবে, অথবা কি হবে, l এর মান m এর মানের সমান হবে। বাট কখনো m এর মান l এর মানের থেকে কি হইতে পারবে না, বড় হইতে পারবে না। মানে কি, এইটা কখনো হইতে পারবে না, কোনটা, সেটা হচ্ছে m গ্রেটার দ্যান l, এইটা কখনো হইতে পারবে না। সো দেখো তো আমাদের অপশন এতে কি বলা হয়েছে, l এর মান দিয়ে আছে 0, m এর মান কি দিয়ে দিছে -1, মাইনাসটা তুমি বাদ দাও, l এর মানটা হিসাব করো 0 আর এখানে কত 1, সো এটা কি হইতে পারবে, m এর মান কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না, সো এটা কখনো হইতে পারবে না। সো তোমরা একটা জিনিস কমেন্ট করতে বলবো, সবাই একটু জিনিসটা কমেন্ট করবা। আচ্ছা আবার পোস্ট করব আজকে। সো জিনিসটা কি ছিল, জিনিসটা হচ্ছে এরকম শর্তটা লিখবা, n গ্রেটার দ্যান l, l গ্রেটার দ্যান ইকুয়াল m, ঠিক আছে, এটা হচ্ছে মেইন শর্ত। এই শর্তটা সবাই একটু কমেন্ট করে ফেলো, n গ্রেটার দ্যান l, l গ্রেটার দ্যান ইকুয়াল m, এইটা যদি মানে তাহলে তোমার এইটুকু যদি মনে রাখতে পারো, কোনো এমসিকিউ আর আটকাবে না। সো দেখো অপশন এ কিন্তু এটা ওয়াইজ মিলে নাই, m এর মান বড় হয়ে গেছে, যেটা কখনো সম্ভব না। এবার আসে অপশন 2 এর ক্ষেত্রে, n এর মান 3, l এর মান 1, m এর মান -1, এই যে সমান হইছে l ইকুয়াল m, 1 1 মিলছে, এটাও হইতে পারবে। আচ্ছা এরপর আসে n এর মান 3 আছে, l এর মান 0 আছে, m এর মান 0 আছে, এটাও মানছে। আর s এর মান তো সবগুলোতেই ঠিক আছে, প্লাস আপ মাইনাস আপ ঠিক আছে আর কি, যদি 0 থাকতো তাহলে আবার ভুল হইতো। তাহলে অ্যানসার কোনটা হবে, অপশন বি নাম্বারটা, অ্যানসার কোনটা হবে, বি নাম্বারটা। ওকে আচ্ছা সো সবাই কমেন্ট করো n গ্রেটার দ্যান l, l গ্রেটার দ্যান m। আচ্ছা শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয় কি কি বলো তো, শিক্ষা পরীক্ষায় কি কি ব্যবহার করা হয়, এই যে লাকি আফরোজ কমেন্ট করছে n গ্রেটার দ্যান l, l গ্রেটার দ্যান ইকুয়াল m, থ্যাংক ইউ লাকি আফরোজকে ধন্যবাদ। এইভাবে যখন লিখে লিখে কমেন্ট করবা, দেখবা পড়াগুলো অনেক ভালো মতো মাথায় গেঁথে গেছে। ওকে আচ্ছা তো ভাই শিক্ষা পরীক্ষায় কি কি ইউজ করা হয়, লাকি আফরোজ কমেন্ট করার পর আরো কি কমেন্ট করছো, মিষ্টি কমেন্ট করছো, নওশিন সুলতানা কমেন্ট করছো, ধন্যবাদ তোমাদের অসংখ্য। আচ্ছা তোমরা হয়তো কোশ্চেন দেখতে পাচ্ছ না, এখন আসলে দেখতে পারবা। শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয় কি কি, শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl, প্লাটিনাম তার, অনুজ্জ্বল শিখা। সুভিয়া বলো তো দেখি। আচ্ছা এরপর আরো কে কমেন্ট করছো, ফারজানা তাসনিমও কমেন্ট করছো, মুশফিকা সুবা ফাতেমা কমেন্ট করছো, আরিফউদ্দিন ভুইয়ানও কমেন্ট করছো। আচ্ছা আরিফউদ্দিন ভুইয়ান না, এটা ভুইয়া, ভুইয়া উচ্চারণ হয় আর কি, আমি ভুইয়ান বলে ফেলি আর কি। আচ্ছা সো ভাইয়া মনে রাখবা, এখানে আমাদের কি কি ইউজ করা, শিক্ষা পরীক্ষা কিন্তু আমাদের গাঢ় HCl ইউজ করা হয়, ওকে, প্লাটিনাম তারও ইউজ করা হয়। সো অনেক সময় ভাই অপশনে অনুজ্জ্বল শিখার জায়গায় উজ্জ্বল শিখা দিয়ে দেয়। সো ভাই মনে রাখবা, শিক্ষা পরীক্ষা কিন্তু উজ্জ্বল শিখা ইউজ করা না, সবসময় মনে রাখবা যে শিক্ষা পরীক্ষা সবসময় কি ইউজ করা হয় বলতো, অনুজ্জ্বল শিখা ইউজ করা হবে। এটা অনেকেই ভুল করে ভাবে উজ্জ্বল শিখা, উজ্জ্বল শিখা না, শিক্ষা পরীক্ষা আমাদের কোনটা ইউজ করা হয় ভাইয়া, অনুজ্জ্বল শিখা ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয়, অনুজ্জ্বল শিখা, মানে সবগুলাই ঠিক আছে, গাঢ় HCl, প্লাটিনাম তার এবং অনুজ্জ্বল শিখা। আচ্ছা 33 নাম্বার, K4Fe6, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা কি কি শনাক্ত করা হয়, 33 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো দেখি, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কি কি শনাক্ত করা হয়। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা আমরা কিন্তু একটু পড়ে আসলাম যে কপার শনাক্ত করা হয়, জিঙ্কও শনাক্ত করা হয়, এটা আমরা একটু দেখে আসলাম না, এমসিকিউ তো আলাদা আলাদা ভাবে আসছে। সো কপারও শনাক্ত করা হয়, জিঙ্কও শনাক্ত করা হয়, আর কোনটা শনাক্ত বা নিশ্চিত করা হয় বলো তো,
পটাশিয়াম ফেরোসায়ানাইড, আয়রনেও কিন্তু দেখবা যে পটাশিয়াম ফেরোসায়ানাইডও পরীক্ষা আছে, পটাশিয়াম ফেরিসায়ানাইডও পরীক্ষা আছে, ঠিক আছে। আয়রনে কিন্তু দুইটা পরীক্ষাই আছে। সো মনে রাখবা যে Fe2+ আয়রন শনাক্তকরণে বা Fe3+ আয়রন শনাক্তকরণে কিন্তু এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড কিন্তু ইউজ করা হয়। তার মানে ভাই তিনটার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে একটু নামগুলো একটু লিখে ফেলো, কপার, জিঙ্ক, আয়রন, ঠিক আছে। কি কি ভাইয়া? কপার, জিঙ্ক আর আয়রন, ঠিক আছে। কপার, জিঙ্ক আর আয়রনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? পটাশিয়াম ফেরোসায়ানাইডটা ইউজ করি। কপার, জিঙ্ক আর একটা কি বলতো? আয়রন। কপার, জিঙ্ক আর আয়রন। বিভাজন ক্রোমাটোগ্রাফি, এই তো পেয়ে গেছি আর কি। এটার आंसर দেখি, বিভাজন ক্রোমাটোগ্রাফি। তো ভাইয়া বিভাজন ক্রোমাটোগ্রাফি হলো, বিভাজন ক্রোমাটোগ্রাফি কি বলো? বিভাজন ক্রোমাটোগ্রাফি তুমি মনে রাখবা বিভাজনটা কি করি বলো তো? মনে করো একটা ফ্যাক্টরিতে, আচ্ছা দেখো ভাইয়া একটা ফ্যাক্টরিতে মনে করো কি হয়, পেপার উৎপন্ন হয় বা কাগজ উৎপন্ন হয়, সেগুলোতে পরে তুমি যে লিখতেছো, খাতায় যে লিখতেছো বা বইয়ে যে পড়তেছো, এই পেপারটা আসছে কোথা থেকে? একটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। এরপর কি হয়েছে? এটা বিভাজিত হয়ে বা বিভাজন করে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না? মানে বিভাজন করেছে এক জায়গা থেকে এক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা করে করে কি হয়েছে? এটা আস্তে আস্তে তোমার কাছে এসে পৌঁছাইছে। একইভাবে দেখো গ্যাসও কিন্তু দেখো এক জায়গা থেকে উত্তোলন করা হয়ে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট বা বিভাজিত করে দেওয়া হয়েছে, তাই না? সো দেখো আমরা কিন্তু এই যে গ্যাস বা পেপার, ঠিক আছে, এই দুইটাই কিন্তু কি করতে পারি? বিভাজন করতে পারি আর কি। তাহলে ভাই বিভাজন ক্রোমাটোগ্রাফি কোনটা? গ্যাস ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি আর কোনটা ভাইয়া? পেপার ক্রোমাটোগ্রাফিকে বলা হয় কি তোমার হচ্ছে বিভাজন ক্রোমাটোগ্রাফি। আর কলাম ক্রোমাটোগ্রাফি কোনটা? তুমি মনে রাখবা পাতলা কাঠ কলম শোষণ, ঠিক আছে। পাতলা কাঠ কলম শোষণ, এটা কমেন্ট করে ফেলো আমার সাথে। পাতলা কাঠ কলম শোষণ, এটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কোনটা কোনটা? পাতলা কাঠ কলম শোষণ। তো পাতলা কাঠ কলম শোষণ তোমার মনে থাকে কি হয়? মনে রাখবা, দেখো মনে করো তুমি জুস খেতে গেছো, তো জুস খেতে গেছো বা হচ্ছে কফি খাচ্ছ, কফি খেতে যে দেখো যে তোমার কফি মানে পাইপ নাই, ঠিক আছে। সো পাইপটা কি করলো? তোমার এখন কফি কি করো? আমরা শোষণ করি বা খাই। তো তুমি কি করলা? ওই যে কাঠের দেখবে এক ধরনের কলম কিনতে পাওয়া যায়, যে ম্যাটাডোর উডবার্ক নামে, ওইটার কিন্তু ভিতরে শীষ থাকে। তো তুমি কি করলা? ওই যে ম্যাটাডোর ওই যে কলমটা আছে, কলমটা দিয়ে খাওয়া শুরু করলা বা শোষণ করা শুরু করলা আর কি। ওইখান থেকে আসলে মেইনলি এই গল্পটা আসা। পাতলা যে কাঠ কলম ছিল ওইটাকে তুমি কি করছিলা? শোষণ করে ওই কফিটা বা ওই জুসটা খাইছিলা। সো পাতলা দিয়ে মনে রাখবা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কাঠ দিয়ে মনে রাখবা ভাইয়া এখানে হচ্ছে মাধ্যমটা কি বলতো? কঠিন মাধ্যম ইউজ করা হয়, ঠিক আছে। কাঠতে কঠিন আর কলমতে কি? কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে এবার পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি আর কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমটা কি? কঠিন মাধ্যম। আর এরা কোন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল? অধিশোষণ ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি আর কলাম ক্রোমাটোগ্রাফি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 আর 3। আর গ্যাস আর পেপার কি বললাম? বিভাজন পড়লাম। সো ক্রোমাটোগ্রাফিটা কি সবার ক্লিয়ার হইছে? ক্রোমাটোগ্রাফিটা কি সবার ক্লিয়ার হইছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এরপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন আজকের দিনের 35 নাম্বার কোশ্চেন, এটার অ্যান্সার তোমরা দিবা। 35 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও। 35 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। পঁয়ত্রিশ আনসার এখন আসে নাই। আচ্ছা ক্লিয়ার, মোনালিসা বলছে ক্লিয়ার। আচ্ছা দেখো ভাইয়া আরএফ এর মান, ভাইয়া মনে রাখবা আরএফ এর মান ভাইয়া সব সময় 0 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে, কখনো 1 এর বেশি হতে পারে না। আর আরএফ এর মানটা কি ভাইয়া? এটা হচ্ছে রিটেনশন ফ্যাক্টর। এটা কি একটা অনুপাত, ঠিক আছে। কিসের অনুপাত? দূরত্বের অনুপাত, ঠিক আছে, দূরত্বের অনুপাত। এবং এটা কিসের উপর নির্ভর করে ভাইয়া? দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? দ্রাবকটা যেরকম প্রকৃতি সেটা অনুযায়ী এটা আচরণ করে। তার মানে এখানে যে তিনটা एग्जांपल দেওয়া আছে, তিনটে एग्जांपलই কিন্তু আমাদের রাইট। তাহলে 35 आंसर কোনটা হবে? ডি হবে। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট নাকি ফুল সিলেবাস एग्जाम হবে, কোথায় আস করা হয়েছে এটা আর কি ইম্পর্টেন্ট। সো জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে শর্ট সিলেবাসেই মেইনলি হওয়ার চান্স 90%। গত বছর শর্ট সিলেবাসেই হইছে, কিছু কোশ্চেন বাইরে থেকে আসে, ওটা আলাদা হিসাব, বাট বেশিরভাগ কোশ্চেনই আমাদের শর্ট সিলেবাস থেকে আসে। আচ্ছা এবার আসি একটু রুটিনের ক্ষেত্রে আসি। তোমাদের রুটিন এটা হচ্ছে এবারে তোমাদের এই সপ্তাহের রুটিনটা দেখাই দিই। এটা হচ্ছে এই সপ্তাহের রুটিন। তোমাদের হচ্ছে কালকে যে ক্লাসটা, কালকে হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে ক্লাসটা এটা কিন্তু কালকে সকাল 8টার সময় হবে। আমার 10টা থেকে হচ্ছে ল্যাব,
10:30টায় আর কি ল্যাব শুরু হবে আর কি। তো তার আগে ইনশাল্লাহ আমি ক্লাস নিয়ে যাব তোমাদের, কারণ কালকে আমার ঢাকায় যেতে হবে আর কি, একটা মিটিং আছে। সো 8টার সময় ইনশাল্লাহ ক্লাসটা হয়ে যাবে। সো কালকে পরিবেশ রসায়নের উপর ক্লাস, তারপরে আমাদের পরের দিন হচ্ছে বোটানি যেটা আছে, বোটানি এটা তোমাদের মাহিম হাসান ভাই নিবে। মাহিম হাসান ভাই হচ্ছে এই বোটানি চ্যাপ্টার 1 যেটা আছে এটা রাত 9:30টায় নিবে। তারপরে হচ্ছে জুওলজি 5, এটা আমি ইনশাল্লাহ নিব 9:30টার সময় আর কি। ওকে, সো বোটানি 1 চ্যাপ্টারটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ক্লাসগুলোকেও মিস দিবা না। আর 25 তারিখ তোমাদের এই যে ক্লাসগুলো হইলো এগুলোর উপর রিভিউ এক্সাম অনুষ্ঠিত হবে। সো যারা যারা এখনো কি করবা বুঝতে পারতেছো না, এই ওয়াইজ আগাও এবং কোনো ক্লাসে গ্যাপ রেখো না। ইনশাল্লাহ কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হতে আমাদের 01643142477 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা হচ্ছে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও। ওকে, আচ্ছা, সো সবাই ভালো থাকো, অনেক রাত হলো। এবং তোমরা কি নেক্সট আরো অনুশীলনী সলভ ক্লাস চাও? দেখি কমেন্ট করে জানাও তো, যে অনুশীলনী সলভ ক্লাস কি তোমরা আরো চাও? কমেন্ট করে জানাও তো দেখি আজকে ক্লাসে কেমন ছিল, তোমরা কি এরকম ক্লাস কি নেক্সট আরো চাও? ভাই কয় ঘন্টা পড়াবেন কালকে? না, কালকে পেইড ব্যাচে ক্লাস, অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো পেইড ব্যাচেই হবে। ওকে, সো এমসিকিউ যে সলভ ক্লাসগুলো সেগুলো আর কি এখানে হচ্ছে। কালকে ইনশাল্লাহ পরিবেশ রসায়নটা শেষ করে দিব আর কি, আগে যেহেতু ফার্স্ট হাফ হয়েছে, কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তিথি গ্লোরিয়া বসে জি ভাইয়া চাই। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো এমসিকিউ সলভ ক্লাসগুলো তোমাদের নিয়ে আসা, কারণ এমসিকিউ অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ। এখন যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে যে কালকে আবার এটার উপর এক্সাম হবে আর কি। ওকে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদেরকে বলতেছি, কালকে কিন্তু এই যে অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে, এই অনুশীলনী কোশ্চেনগুলো তোমার আজকে কাজ হবে। অনুশীলনী বাকি যে কোশ্চেনগুলো আছে হাজাইন স্যারটাই ভালো মতো শেষ করো, না? ওকে, সো হাজাইন স্যারের বইটা ভালো মতো সলভ করো এবং কালকে আর কি আমাকে জানাবা। ওকে, সো কালকে কোনো প্রবলেম পেলে আমাকে কালকে জানাও। আর কালকে এটার উপর এক্সাম হবে। সো এই হাজাইন স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউটা সবাই সলভ করে ফেলো। ওকে, ধন্যবাদ ফারজানা তাসনিম। হ্যাঁ, ফিজিক্স ম্যাথের ক্লাসও হবে বলছি, এই সপ্তাহের মধ্যে শুরু হবে আর কি। ওকে, কালকে বললাম যে কালকে তোমরা জানতে পারবে সবকিছুর আপডেট। ওকে, পড়াবো ইনশাল্লাহ। দোয়া করো আমার জন্য যাতে তোমাদের সাথে থাকতে পারি এবং তোমাদের জন্য কাজ করে যেতে পারি। সো সবাই ভালো থাকো, সামনে তোমাদের জন্য আরো অনেক সারপ্রাইজ অপেক্ষা করতেছে এবং ইনশাল্লাহ সামনে তোমরা দেখতে পাবা আরো ফিজিক্সের ক্লাস শুরু হবে, ম্যাথের ক্লাস শুরু হবে, বাংলা, ইংলিশ, আইকিউ সবগুলো বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য ক্লাসে অ্যারেঞ্জ করতেছি। সবকিছু ইনশাল্লাহ শুরু হবে, একটু ধৈর্য ধরো, এই সপ্তাহের মধ্যেই সবকিছু আপডেট পেয়ে যাবো আর কি, কারণ অনেকের সাথে আসলে কথা হচ্ছিল বা একটু ব্যস্ত ছিলাম আর কি কয়েকদিন। সো দোয়া করো, সাথে থাকো অ্যাডমিশন ওয়ারিয়র্স এর, ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট সার্ভিস পাবা। জাহাঙ্গীরনগর এবং মানে বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা সাপোর্ট দেওয়া দরকার সব ধরনের সাপোর্ট তোমরা ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে থাকো, আস্তে আস্তে সবকিছুই পেয়ে যাবা। একটু ধৈর্য ধরো, বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা, এটুকু ইনসিওরিটি দিতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে আর কি, মেসেজের আসলে রিপ্লাই খুব একটা করা হয় না। সো ভালো থাকো সবাই, এই দোয়া করো আমার জন্য, আর চেষ্টা করবো আর কি রিপ্লাই দেওয়া। তোমাদের ইমার্জেন্সি বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নক দিবা। একবার রিপ্লাই দিতে না পারলে আরেকবার একটু মেসেজ দিও, মেসেজ একটু নিচে পড়ে গেলে আর কি রিপ্লাই দেওয়া হয় না। সো ভালো থাকো সবাই, আজকে তোমাদের কাজ হবে অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করা এবং কালকে যে এক্সামটা হবে এইটা এক্সামে অংশগ্রহণ করা। তাহলে তোমার এই 2 অধ্যায়ের এমসিকিউ যাতে পরবর্তীতে আর দেখা না লাগে, ঠিক আছে? পড়া জমায় রেখো না, যেভাবে বলতেছি সেভাবে পড়ো। আজকের কাজটা হবে কি, আজকে রাত, কালকে তো আবার সকালবেলা ক্লাস আছে না, সো কালকে সকালবেলা যেহেতু ক্লাস আছে আজকে রাতের মধ্যেই অনুশীলনী এমসিকিউ সলভ করতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? গুণগত রসায়ন আহামরি কঠিন কিছু না, সো পারবা, সলভ করে ফেলো। বহু নির্বাচনী বা অভিন্ন তথ্য যেগুলো আছে ওগুলা বাদে করো, সমস্যা নাই, বাট মেইন গুলা সলভ করো, পাশাপাশি ঢাবি জাবি যেগুলো আছে এগুলো সলভ করবা, বই শেষে দেখবা আছে। ওকে, তো ভালো থাকো সবাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আর 20 সেকেন্ডের মধ্যে জানাও। আর সবাই চেষ্টা করবা নেক্সট থেকে একটু ফ্রেন্ডদের নিয়ে এসেও ক্লাসগুলো করার। আমরা এমসিকিউ সলভ ক্লাসগুলো ফ্রিতে যতটুকু পাই নেওয়ার চেষ্টা করবো এবং অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো কিন্তু পেইড ব্যাচে হচ্ছে, আরো বেসিক থেকে পড়ানো হচ্ছে, যা যা দরকার অধ্যায়ের সবকিছুই পড়ানো হবে A to Z। ওকে, সো যেভাবে পড়াচ্ছি সেগুলো করো ইনশাল্লাহ, আমরা যেভাবে পড়ছি সেভাবেই পড়াচ্ছি। ওকে, সো আমরা যেহেতু চান্স পেয়ে আসছি তোমরাও ইনশাল্লাহ পাবা। এই যে আগামী 2টা মাস, এই 2টা মাস ভরসা রাখো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।